নমস্কার, সন্ধ্যের আড্ডায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পাঠ করব লেখক অভিষেক রয়ের লেখা অভিমন্যু। এই গল্পের লেখক অভিষেক রায়। অভিষেক রায়ের জন্ম 1982 সালের উত্তর পূর্ব ভারতের আগরতলা শহরে। 90-এর দশকের মধ্যভাগ থেকে লেখক কলকাতা নিবাসী। লেখক বর্তমানে কলকাতার একটি বেসরকারি কলেজে শিক্ষকতা করছেন। মূলত ভৌতিক, প্যারানর্মাল ও থ্রিলার ধর্মী গল্প লেখনে অভিষেক রায় সিদ্ধহস্ত। লেখক তার গল্পের উপাদান ও প্লট তৈরি করেন প্রতিদিনের ঘটনাসমূহের সাথে নিজের কল্পনার মিশেল ঘটিয়ে। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। সময়টা 1944 সালের ডিসেম্বর মাস। সারা বিশ্ব তখন চলছে দ্বিতীয় মহাযুদ্ধের আগুনে। কয়েক বছর আগে ব্রিটিশদের তাড়িয়ে ব্রহ্মদেশের দখল নিয়েছে জাপানি সেনা, কিন্তু এখন যুদ্ধের মোড় ঘুরে গেছে। বিগত 2 বছরে প্রশান্ত সাগরের একের পর এক দ্বীপপুঞ্জ হাতছাড়া হয়েছে জাপানিদের। প্রতিদিন একটু একটু করে মার্কিন নৌবহর এগিয়ে আসছে জাপানের মূল ভূখণ্ডের দিকে। পরপর যুদ্ধে হেরেও জাপানিরা কিন্তু হাল ছাড়েনি। ব্রহ্মদেশ বা তৎকালীন বর্মায় তখনও টিকে ছিল বেশ কিছু জাপানি বিমান ঘাঁটি। সেখান থেকে উড়ে আসা বিমান শুরু করল কলকাতা শহরের ওপর বোমা বর্ষণ। লক্ষ্যবস্তু কখনো হাওড়া সেতু, কখনো বা কলকাতার আশপাশের ব্রিটিশ বিমান ঘাঁটি। কিন্তু এতেও ছিল এক সমস্যা। জাপানি বিমান হয়তো বোমা নিক্ষেপ করলো হাওড়া সেতু লক্ষ্য করে, কিন্তু সে বোমা গিয়ে আছড়ে পড়ল শ্যামবাজার কি ব্যারাকপুরে। লক্ষ্যবস্তু নির্ভুলভাবে আঘাত হানতে পারে এমন অভিজ্ঞ বৈমানিকের তখন চরম অভাব জাপানি সেনায়। প্রথম সারির অনেক বায়ুসেনা ততদিনে প্রাণ হারিয়েছে প্রশান্তের যুদ্ধে। যারা বেঁচে আছে তাদের বেশিরভাগ নিয়োজিত জাপানের মূল ভূখণ্ডের প্রতিরক্ষায়। তা সত্ত্বেও আরাকান পাহাড়ের গভীরে এই বিমান ঘাঁটিতে রয়ে গেছে তোশিও তানাকা। যুদ্ধের শুরুতে তার কাজ ছিল মালাক্কা শহরের ওপর দিয়ে বিমান উড়িয়ে যুদ্ধরত জাপানি ফৌজের হাতে রসদ ও গোলাবারুদ পৌঁছে দেওয়া। এই ঘাঁটিতে আসার পর থেকে তানাকার কাজ বোমারু বিমান ওড়া। সে ছাড়া এখানে আছে আরও 2 জন বৈমানিক, সাকাই আর ইতো। 3 জনের চোখ তখন আটকে আছে পূর্ব ভারত তথা ব্রহ্মদেশের মানচিত্রের ওপর। তারা খুঁজছে এমন কোনো ব্রিটিশ সামরিক ঘাঁটি যা তাদের বিমানের পাল্লার মধ্যে পড়ে। এই অঞ্চলে ততদিনে অনেক ব্রিটিশ ঘাঁটি তৈরি হয়েছে, যদিও এগুলোর বেশ কয়েকটা ধ্বংস করতে পারলেও মিত্রপক্ষের অগ্রগতি তেমন কিছু ভাটা পড়বে না। তবুও অনিবার্য পরাজয়কে আরও কয়েকটা মাস পিছিয়ে দেওয়া যাবে। গোলা বারুদ, খাদ্য, পানীয় জল, কোনো কিছুরই অভাব যেন আঁচড় কাটতে পারেনি এই 3 জনের মনে। বঙ্গোপসাগরের উত্তরাংশে আছে এক বিশাল নদীর মোহনা। নদীর নাম ঠিক জানা নেই তানাকার। এই মোহনার জলাভূমি ভীষণ গভীর অরণ্যে ঢাকা। নজরদারি বিমান থেকে দেখা গেছে একটি ছোট্ট খাড়িতে ব্রিটিশরা একখানা বন্দর তৈরি করেছে। পুরোটা গড়ে ওঠার আগেই তা ধ্বংস করতে হবে। ঠিক হলো এটাই হবে তানাকাদের লক্ষ্যবস্তু। বলাই বাহুল্য, মানচিত্রে জায়গাটার কোনো উল্লেখ নেই। যতটা সম্ভব বিমান চালনার দীর্ঘ অভিজ্ঞতাকে রসদ করে তানাকাকে পৌঁছাতে হবে লক্ষ্যবস্তুর ওপর। তারপর সাকাইয়ের কাজ বিমান খোলের ভেতরে 2000 পাউন্ডের বোমাকে নির্ভুলভাবে নির্মীয়মান জেটি আর বন্দরের ওপর নিক্ষেপ করা। আর এই পুরো সময়টা ইতো থাকবে পাহারায়। শত্রু বিমান আক্রমণ করলে তাদের সে নিশানা বানাবে তার 20 মিলিমিটার কামানের। ব্রিটিশ বন্দর তানাকাদের আরাকান ঘাঁটি থেকে উত্তর পশ্চিমে প্রায় 450 মাইল দূরে। পৌঁছাতে ঘন্টা 2 মতো সময় লাগার কথা। সেই মতো স্থানীয় সময় সকাল 9:30 উড়েছিল তাদের বিমান। প্রায় ঘণ্টাখানেক ওড়ার পর ব্যাপারটা লক্ষ্য করল সাকাই। বিমানের দিক নির্ণয় করার জন্য যে কম্পাস থাকে তা কাজ করছে না। তারা কোন দিকে চলেছে তা বোঝবার জন্য বিমানটিকে কিছুটা নিচের দিকে নামায় তানাকা। তাদের নিচে তখনও সীমাহীন সমুদ্র, কিন্তু নিচের দিকে দেখতেই চমকে ওঠে 3 জন। চিরপরিচিত সবুজাব নীলের বদলে এখানে সমুদ্রের রং যেন সাদা ছাইয়ের মতো।
মুহূর্তে নিজেদের বিপদের কথা বুঝতে পারে তিনজন। সমুদ্রের ওপর হারিয়ে গেলে মৃত্যু নিশ্চিত। হয় আরাকান ফেরার পথ খুঁজে পেতে হবে, না হয় বিমান নামানোর একটা জায়গা পাওয়া দরকার। দুটোর মধ্যে কোনটা করা যাবে এবার সেটাই দেখার কথা। সময় নষ্ট না করে বেতারে নিজেদের বিমান ঘাঁটিতে যোগাযোগ করে তানাকা। প্রায় মিনিট 10 চেষ্টার পর খুব ক্ষীণভাবে আরাকান বেতার অফিসারের কণ্ঠস্বর শোনা যায়। চিৎকার করে তানাকা বলে ওঠে, আমাদের কম্পাস কাজ করছে না, কোথায় আছে কিছুই বুঝতে পারছি না। আরও কিছু বলে ওঠার আগেই বেতার সংযোগ বিচ্ছিন্ন। বিমানের ভেতর তিনজনের মধ্যে ছড়িয়ে পড়ল হতাশা। এরপরও প্রায় ঘন্টা 3 পার হয়েছে। এর মধ্যে বহুবার চেষ্টা করেও বেতার সংযোগ করা যায়নি আরাকানের সাথে। এর মধ্যে কম্পাস থেকে শুরু করে আল্টিমিটার প্রায় সব যন্ত্রই একে একে কাজ করা বন্ধ করেছে। বিমান কতটা উচ্চতায় আছে, কোন দিকেই বা তা উড়ে চলেছে কিছুই বোঝা যাচ্ছে না। এই অবস্থা না কাটিয়ে বিমানের সমুদ্রে আছড়ে পড়া শুধু সময়ের অপেক্ষা। তবুও তানাকা হাল ছাড়তে রাজি নয়। অক্লান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে বিমানকে সঠিক পথে আনার। একটা ব্যাপার হঠাৎ খেয়াল হলো সাকাইয়ের। তারা এতক্ষণ ধরে উড়ে চলেছে, অথচ এতক্ষণে একটাও ব্রিটিশ বা মার্কিন বিমান তাদের চোখে পড়েনি। এই সমুদ্রেও তো মার্কিন বিমানবাহী জাহাজ মাঝে মাঝেই টহল দেয়, তাদের কোনো নজরদারি বিমানও তো তারা দেখল না। মার্কিন বা ব্রিটিশদের তো বিমান বা জাহাজের অভাব নেই, কোথায় নির্দেশ হয়েছে তারা? তা ধূসর রঙের কুয়াশার আস্তরণ যেন লেপ্টে রয়েছে পুরো বিমানটায়। বাইরের কিছুই আর দেখা যাচ্ছে না। অর্ধ অচেতন অবস্থায় তানাকা বসে রয়েছে চালকের আসনে। ধোঁয়াটে কুয়াশার আড়াল থেকে সাকাইকে আর দেখা যাচ্ছে। বিমান যেন এখন স্বয়ংক্রিয়ভাবেই উড়ে চলেছে। মার্কিন কোম্পানির এই রাডারটায় যে কী সমস্যা হয়েছে তা কিছুতেই বুঝতে পারছে না সিম্পসন। যত রকম পরীক্ষা করা সম্ভব তা সবই করে দেখেছে, তবু রাডারের পর্দায় কিছুই ধরা পড়ছিল না। ঘড়ি দেখে নিয়ে উঠে দাঁড়ায় সিম্পসন। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুক। রাডারটাকে চালু অবস্থায় রেখে সে আকাশের দিকে তাকিয়ে দেখে। আকাশে মেঘ ও কুয়াশার লুকোচুরি চলছে। সন্ধ্যের আলো আধারি পরিবেশে সবই অস্পষ্ট দেখাচ্ছে। রাডারের সমস্যা আজ আর মেটাতে পারবে কিনা তা বোঝা যাচ্ছে না। বিরক্তি কাটাতে গিয়ে সিম্পসন গিয়ে বসে তার সহকর্মী এডওয়ার্ডের কাছে। সিম্পসন ও এডওয়ার্ড দুজনেই জাতিতে ইংরেজ। বাড়ি থেকে অর্ধেক পৃথিবী দূরের এই বিমানবন্দরের 40 এই দুই ইংরেজ একে অন্যের কথা বলার সঙ্গে। এডওয়ার্ড বেতার যন্ত্রের বিশেষজ্ঞ, বার্মিংহাম থেকে পাশ করা ইঞ্জিনিয়ার। অল্প কিছুক্ষণের মধ্যেই দুজন ডুবে গেল গল্পে। সিম্পসন যেন ভুলেই গেল তার চালু রয়ে যাওয়া রাইডারটার কথা। তানাকা আর সাকাই এখন স্থানুর মতো বসে আছে বিমান চালকের আসনে। বাইরে কিছুই দেখা যাচ্ছে না। বিমানের ডানা দুটো জলজল করছে তীব্র সবুজ আলোয়। কি হচ্ছে আর কেনই বা হচ্ছে কিছুই চিন্তা করার অবস্থায় নেই তিনজনে। বিমান সমুদ্রের উপর উঠছে নাকি ডাঙার উপর তা বোঝার এখন আর কোনো উপায় নেই ওদের কাছে। এক টানা শব্দ করে চলেছে এডওয়ার্ডের বেতার যন্ত্র। প্রায় একই সময়ে প্রাণ ফিরে পেল সিম্পসনের রেডার। যন্ত্রটার পর্দায় ফুটে উঠছে মাত্র একটি সবুজ রঙের বিন্দু। এর অর্থ র্যাডারের কোনো বিমান ধরা পড়েছে। বিমানের গতিবেগ ঘন্টায় প্রায় 100 মাইলের কিছু বেশি। উড়ে আসছে এই বিমানবন্দরের দিকে। সিম্পসন আর এডওয়ার্ড তখন সব ভুলে স্থিরভাবে চেয়ে রয়েছে র্যাডারের পর্দার দিকে। মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষার পরেই ঘটল ঘটনাটা। কুয়াশার চাদর ভেদ করে বিকট শব্দের সাথে ধেয়ে এলো 2 ইঞ্জিন বিশিষ্ট একটি বোমারু বিমান। ধবধবে সাদা বিমানের ওপর গাঢ় লাল রঙের বৃত্তটা সিম্পসনের বিশেষ পরিচিত। দ্বিতীয় মহাযুদ্ধের সময় জাপানিতে সামরিক বিমানে আঁকা থাকত এই উদীয়মান সূর্যের প্রতি। কিন্তু এ কী করে সম্ভব? দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হয়েছে 1945 সালে, অর্থাৎ প্রায় 18 বছর আগে। তাহলে 1963 সালের স্বাধীন ভারতের আকাশে এই বিমান কিসের খোঁজে এসেছে? আশ্চর্য হবার তো কোনো বাকি ছিল সিম্পসন। পরপর দুবার জাপানি বিমানটা উড়ে গেল বিমানবন্দরের ওপর দিয়ে।
খুব কাছে দেখায় বিমানটির বেতার বার্তা ধরা পড়েছিল সিমসনের বেতার যন্ত্রে। জাপানি বিমান থেকে ক্যাপ্টেন তানাকা নামের এক ব্যক্তি বলে দিচ্ছে, এই ঘাঁটিতে একাধিক জেট বিমানের মোতায়েন করা আছে, এগুলোর ওপর গুলি চালাবার অনুমতি চাইছি। একই কথা পরপর দুবার জিজ্ঞেস করা হলো বিমানটি থেকে। উল্টো দিক থেকে কেউ কথা বলছে না। হঠাৎ এডওয়ার্ডের একটা কথা মনে পড়ল। আজ দুপুরের পর থেকে পরপর 2খানা বোয়িং বিমান নিয়েছে কলকাতা বিমানবন্দরে। কাল সকাল অব্দি হ্যাঙ্গারের বাইরে রাখা থাকবে সেগুলো। কি সর্বনাশ! এই রহস্যময় জাপানি বিমান কি সত্যি গুলি করবে বোয়িং বিমানগুলোর ওপর? হ্যাঙ্গারের দিকেই দৌড়ে চলেছে জাপানি বিমানটা, কিন্তু সাহসী সিমসনদের চোখের সামনে থেকে ভোজবাজির মতো অদৃশ্য হয়ে যায় তানাকার বিমান। রাডার টাওয়ারের বিশালকায় কাঁচের জানলার সামনে হতবাক চোখে তাকিয়ে থাকে কলকাতা বিমানবন্দরের সম্প্রসারণের দায়িত্বে থাকা এই দুটি ব্রিটিশ নাগরিক, এডওয়ার্ড ও সিমসন। ঘটনা এই নিয়ে 3বার ঘটল। এইবার ধৈর্য হারাচ্ছে তারা। তাদের বিমান বারবার এই ব্রিটিশ ঘাঁটির ওপর দিয়ে উড়ে গেলেও গুলি চালাতে গেলে সব ধোঁয়াটে ঝাপসা হয়ে যাচ্ছে। আবার বেশ কিছুক্ষণ বাদে দেখা যাচ্ছে একটা হ্যাঙ্গারের সামনে রাখা বিশালায়তন দুটি বিমান। আগে এরকম বিমান কখনো দেখেনি তানাকা, কিন্তু এই মুহূর্তে সেটা জরুরি নয়। 1000 পাউন্ডের দুটি বোমা নিঃসন্দেহে নিশ্চিহ্ন করে দিতে পারে এই দুই শত্রু বিমানকে। মরিয়া হয়ে তানাকা আরেকবার চেষ্টা করে। তারা বিমানকে নিয়ে ফের ধেয়ে চলল হ্যাঙ্গারটার দিকে। এবারেও ফল কিছুই আলাদা হলো না। বিমানের অল্টিমিটার, ফিউল গেজ, কম্পাস কিছুই আর কাজ করছে না। ককপিট ভরে উঠেছে এক অদ্ভুত কুয়াশায়। ঝাপসা হয়ে উঠছে তানাকার পিছু। একটু আগে অব্দি যে দুটি বিমানকে স্পষ্ট দেখা যাচ্ছিল, এবার সেগুলো ধীরে ধীরে মিলিয়ে যাওয়া শুরু করল তাদের দৃষ্টি থেকে। পদার্থবিদ্যায় ওয়ার্ম হোল বা সময় সুড়ঙ্গ নামের একটা শব্দের উল্লেখ আছে। হয়তো এরকমই একটা সময় সুড়ঙ্গের অদৃশ্য হামুখে হারিয়ে গিয়ে তানাকা আর তার দুই সঙ্গী সময়ে প্রায় 18 বছর এগিয়ে গিয়েছিল। মহাভারতের হতভাগ্য অভিমন্যুর মতো আজও তানাকা খুঁজে বেড়াচ্ছে সময় সুড়ঙ্গের চক্রবৃহ থেকে পেরিয়ে আসার পথ।